নিয়েছি। আসুন এবার তার বক্তব্য শুনবো, যিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি। আমরা এই মুহূর্তে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব আমাদের অনুষ্ঠানের সভাপতি, পরম পূজনীয় শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী আত্মনাথানন্দজি মহারাজ তাকে। তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দীর্ঘ সময় ধরে। তার বক্তব্য আমরা এবার অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম শুনবো বলে। তাকেই আমরা সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে আগ্রহ প্রকাশ করব। মহারাজ এগিয়ে আসবেন, আপনার বক্তব্য আমাদেরকে শোনাবেন। শ্রদ্ধেয় পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মনাথানন্দজি মহারাজ। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। नमो श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজকের এই পুণ্য দিনে এই আনন্দঘন অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট ডক্টর সোমনাথ ভট্টাচার্য, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই। আজকের এই দত্তপুকুর শ্রীরামকৃষ্ণ সেবা কেন্দ্রে যারা পরিচালন বর্গ রয়েছেন, পরিচালক বর্গ, তাদেরকেও এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আজকের এই যুব সম্মেলনে টার্গেট গ্রুপ যারা, তোমরাই মূল, সেই স্টুডেন্টদেরকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং যে সকল শিক্ষক শিক্ষিকা বা অভিভাবক অভিভাবিকা আছেন তাদেরকেও অভিনন্দন জানাই। শুরুতে একটা স্বামীজির কথাই হচ্ছিল, একটা ঘটনা বলি। স্বামীজি তখন আমেরিকাতে রয়েছেন, বিদেশে। তিনি একটা বক্তৃতায় বললেন, যার মন সংযত হয়েছে, মনঃসংযম বেশি, তিনি যখন কিছু বলেন বা করেন, বাইরের পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, যতই তীর্থ চাঞ্চল্যের উপকরণ উপস্থিত থাকুক না কেন, তারা কিন্তু নিশ্চিতভাবেই নির্বিঘ্নেই তাদের কাজটি চালিয়ে যান। আমেরিকায় কাউবয় বলে এক শ্রেণীর মানুষ আছে। মেক্সিকার যারা ওয়েস্টার্ন ফিল্ম দেখো, মাঝে মাঝে দেখবে এই কাউবয় কালচার, তার মধ্যে মেক্সিকোর কাউবয়রা খুব ফেরোসিয়াস হয়, ভীষণ বেপরোয়া প্রকৃতির হয়। তা সেই রকম মেক্সিকার এলাকার কিছু কাউবয় তখন বলে, ইনার কথা ইনার উপরই প্রয়োগ করতে হবে। স্বামী বিবেকানন্দকে বক্তৃতার জন্য ডেকেছেন, ঠিক এইভাবে যেমন আজকে আমরা এখানে এসেছি। স্বামীজি বক্তৃতা দিচ্ছেন, কিভাবে স্টেজের উপর একটা বড় টব উল্টে দিয়েছেন, তার উপর দাঁড়িয়ে স্বামীজিকে বক্তৃতা দিতে হবে। স্বামীজি তাতেই রাজি, বক্তৃতা দিচ্ছেন। হঠাৎ উল্টো দিক থেকে শোঁ শোঁ করে গুলি আসছে, কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ অচঞ্চল ভাবে তার বক্তৃতা চালিয়ে যাচ্ছেন। তা আজকে এই যখন সোমনাথ দা বলছিলেন আর পাশে নানারকম শব্দ হচ্ছিল, তখন আমার মনে হলো যে স্বামীজির উপর যেমন করে মেক্সিকান কাউবয়রা এক্সপেরিমেন্ট চালাচ্ছিলেন, যে এনার কথা এবং কাজে মিল আছে কিনা আমরা দেখি। সুতরাং আমরা আনন্দিত যে আমরা অতটা না হলেও কিছুটা অন্তত আমরা যা বলেছি বা যা বলতে চলেছি, আর সেই সঙ্গে আরো আনন্দিত যে তোমরা সকলেও কম বেশি তার সাক্ষ্য প্রদান করছো যে পরিবেশ যেমনই হোক না কেন, আমরা যদি অন্তর থেকে চাই তাহলে আমরা আমাদের নির্দিষ্ট কার্যক্রম নিশ্চয়ই আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের বিষয়বস্তু ছিল স্বামী বিবেকানন্দকে কেন প্রয়োজন। খুব মজার জিনিস একটা, আমরা একদম প্রথমে মনে আছে প্রশান্ত চৌধুরী তিনি বলেছিলেন যে স্বামীজিকে কেন প্রয়োজন সেই প্রসঙ্গে নয়, যে স্বামীজির গ্রন্থাবলী পড়ে সুভাষচন্দ্র যে পরিবর্তন হয়েছিল, তো এই প্রসঙ্গে আমরা বলি। চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি একটা খুব সুন্দর মন্তব্য করেছেন, কোট,
আমাদের আধ্যাত্মিক ইতিহাসের দিকে তাকালে যে কেউ স্পষ্ট দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের কাছে আমরা কত ঋণী। ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মিলিত করে দিয়েছিলেন। তিনি রাজনীতির আধ্যাত্মিক ভিত্তি নির্মাণ করেছিলেন। আমরা অন্ধ ছিলাম, তিনি আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনি পিতা। স্বামী বিবেকানন্দ আমাদের দৃষ্টি দান করছেন। আমরা অন্ধ ছিলাম, তিনি দৃষ্টি দিচ্ছেন। এই যুব সম্মেলনে যুব সমাজের প্রতি এখন আমাদের কাছে এই আবেদন যে জীবনে, স্বামীজি বলছেন জীবনে একটি আদর্শ থাকা প্রয়োজন। আবার সেই আদর্শের বাস্তবায়িত রূপ একটা বার্নিং, যা জ্বলন্ত উদাহরণ যদি থাকে, তখন আমরা বুঝতে পারবো আমাদের এমনটি হওয়া প্রয়োজন। সহজ কথায় যাকে বলে রোল মডেল। কম বেশি প্রত্যেক ছেলে মেয়েদেরই একটা রোল মডেল থাকে। কারো সিঙ্গার, কারো প্লেয়ার, কারো অ্যাক্টর, নানা রকম ভূমিকার লোকজন থাকে। তা হয় বিবেকানন্দ বলবে, আরে আপনি তো রামকৃষ্ণ মিশনের মহারাজ, সুতরাং আপনি তো নিজেদের কথা বলবেন, নিজেদের ঘরের কথাটা নিজের ঢাক তো নিজে পেটাবেনি। এই জন্যই কি তো আমরা বলবো, না তোমাদের উপরই ছেড়ে দিলাম। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সবকিছু পরীক্ষা করে নিতে হবে। স্বামী বিবেকানন্দ তাই, কারো কথা কিন্তু নিজে কেউ বললেই তিনি মেনে নেননি, বিশ্বাস করেননি। এটা আমরা চাইছি এ যুগের ছেলেমেয়েরাও সেটা পালন করুক। স্বামীজি বলছেন বলেই মেনে নেবে তা নয়, আমরা বলছি বললে মানতে হবে তাও নয়। নিজে ভালো করে যাচাই করে পরীক্ষা করো। যদি তারপরে মনে হয় ইয়েস, এর মধ্যে কিছু সত্য আছে, এর মধ্যে শক্তি আছে, তখন তোমরা নাও, জীবনে পালন করো। তা সেই জন্য বলা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ছিলেন এমন একজন ব্যক্তি যিনি যুব সমাজের প্রকৃতি, এই যুবক ছেলে মেয়েদের, তাদের প্রকৃতি কি, তাদের মন কি চায়, তাদের মন কিভাবে তৈরি, তাদের সমস্যাটা কি, তাদের এই সমস্যাগুলো কিভাবে তারা ওভারকাম করতে পারবে, তার সমাধান কি, তাদের মধ্যে কত সম্ভাবনা আছে, অনন্ত শক্তি আছে, তিনি এগুলো একদম ঠিক ভাবে বুঝতে পেরেছিলেন। এই জন্যই তিনি যুবকদের কাছে এত গ্রহণীয়। যদি একটু আগে বললাম প্লেয়ার যদি হয়, তারা আমাদের সাময়িক, বিরাট কোহলি ডবল সেঞ্চুরি করলো, যারা খেলা ভালোবাসে বিরাট কোহলির ফ্যান সাময়িক আনন্দ পেল। তারপর যেমন ছিল তেমনি, যে অ্যাক্টরকে ভালোবাসে তারা ভালো কিছু সিনেমা এলো, ভালো লাগলো, বেশ, তারপরে যেমন কে সেই। তো এই ধরনের লোকদের ক্ষেত্রে বরং আর একটা উল্টো বুঝলি রামের সম্ভাবনা আছে। সেই রোল মডেল যদি একটা খারাপ কিছু বিজ্ঞাপন দিয়ে ফেলে, পানবাহার দিচ্ছে, গুটখা, যদি কোনো ওয়াইনের, মদের বিজ্ঞাপন দেয়, তার ফ্যানদের কি অবস্থা হবে, সেগুলো যদি আমরা অনুসরণ করি, জাস্ট গো টু হেল। সুতরাং আমাদের পরিণাম কেমন হবে? কিন্তু এই ধরনের ব্যক্তিত্ব খুব সুন্দরভাবে উনি বলছিলেন, সোমনাথ দা, ব্যক্তিত্ব না বলে তিনি একটা অস্তিত্ব এই শব্দটা ব্যবহার করেছেন। যে নারী বা পুরুষ নয়, আমরা সেখান থেকে ব্যক্তিত্ব আসি, তারও উচ্চ স্তরে একটি সংজ্ঞা তিনি সুন্দরভাবে বললেন, সেটা হচ্ছে অস্তিত্ব। আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, যেমন তিনি বলছেন। তা ইনাদের অনুসরণ করলে, ইনারা যেভাবে আমাদের ভালোবেসেছেন, যাদেরকে তোমরা রোল মডেল ধরো, তাদের সঙ্গে তোমাদের সাক্ষাৎ কোনো সম্পর্ক নেই, তারা তাদের জীবন নিয়ে বেশ আছে, আর তোমরা আছো তোমাদের মতো করে। তাদের আলোকিত অংশটা, জীবনের আলোকিত অংশটা শুধু লাইমলাইটে যেটুকু দেখা যাচ্ছে সেইটুকুর সঙ্গে তোমরা পরিচিত, বাকি জীবনের সঙ্গে পরিচিত নও, তাদের সংগ্রামের সঙ্গে, তাদের ব্যর্থতার সঙ্গে, তাদের হিউমিলিয়েশনের সঙ্গে। এই ধরনের ব্যক্তিরা আজকে আমরা যাদের কথা আলোচনা করছি, তাদের সবটাই কম বেশি আমাদের সামনে প্রকাশিত রয়েছে গ্রন্থ আকারে, আমরা পড়তে পারছি, শুনতে পারছি। তারপরেও আমরা যদি তাদের গ্রহণ করি, সুতরাং সেক্ষেত্রে আমাদের জীবন একটা নির্দিষ্ট লক্ষ্যে যাবে। প্রথমে যে সৌমাল্য মুখার্জি বলছিল, যুব প্রতিনিধি, তার একটা কথাতে ছিল, সেখানে এডুকেশন হচ্ছে যে একটা ট্রান্সফরমেশন করাবে। স্বামী বিবেকানন্দের আদর্শ বলা হচ্ছে পশু মানব থেকে দেব মানবে পরিণত করা। এডুকেশন মানে একদম শেষে যেটা সৈকত রায় যেমন বলছিল, এডুকেশন মানে শুধু ইনফরমেশন গ্যাদারিং নয়, এডুকেশন মানে হচ্ছে কিছু থেকে, একটা জিনিস থেকে আর একটা কিছুতে রূপান্তরিত হয়ে যাওয়া। এই জিনিসটার জন্যই কিন্তু এখানে আসা। একদম শুরুতেই প্রশান্ত চৌধুরী বলছেন যে এই সুন্দর সকালটা আমরা যখন এসেই পড়েছি,
শীতকালে এখন তো কল ঘরে স্নান করে, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা এখনো অনেকে পুকুরে স্নান করে। পুকুর ঘাটে গিয়ে ওদিকে স্কুলের বেলা হয়ে যাচ্ছে, মা বলছে তাড়াতাড়ি আয়, ভাত তরকারি রেডি হয়ে গেছে, খেতে হবে। পুকুর ঘাটে ভাবছে বসে, এ স্নান করতে নামবো নামবো নামবো। এখন কেউ এসে একটা ধাক্কা দিলে ধুপ করে পড়ে গেল, একটু গালাগালি দিল বটে, কিন্তু তারপর হইলো কি আমার স্নানটা তো হয়ে গেল। ব্যাপারটা বোঝো, স্বেচ্ছায় পুকুরে নামা অথবা কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, ব্যাপারটা একই, তোমার স্নানটি হয়ে গেল। তো আজকের এই অনুষ্ঠানে স্বেচ্ছায় এসে থাকো অথবা কেউ তোমাদের বলেছে অথবা কেউ জোর করেছে, তা ফল কিন্তু একই হবে। কিছু না কিছু ভালো কথা তোমরা শুনবে, তোমাদের মনের মধ্যে সেগুলো কিছু দাগ কাটবে, কিছু পরে ভুলে যাবে। কিন্তু এই জন্য বারবার এগুলো পড়ার কথা বলা হচ্ছে বা শোনার কথা বলা হচ্ছে, যে ভালো জিনিসগুলো যেন মনের মধ্যে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। সেই জন্য এসেই যখন পড়েছ, কিছু অন্তত ভালো কথা শুনে যাও। দ্য ক্যারাটে কিড, সেই সিনেমাটা দেখবে, একটা মনে আছে, ছেলেটা তো খুব দুষ্টু প্রকৃতির, কিছুই শোনে না, মার কথা কিছুই শোনে না। প্রথম দিন যখন গেল ক্লাস শিখতে, তার মা বলছে, জ্যাকি চ্যাং হচ্ছে তার টিচার। তো প্রথম দিন যেটা দেখা গেল, মা বলতে আজকে কি কি শিখলি বলতে গিয়ে মা থেমে গেল, অবাক হয়ে দেখলো জীবনে এই প্রথমবার ছেলেটা ফিরে এসে ব্যাগটা নির্দিষ্ট জায়গায় রাখলো, জামাটা ছুলে ফেলে না দিয়ে আলনায় রাখলো। একদিনেই তার টিচার জ্যাকি চ্যাং তাকে সুন্দর করে শিখিয়ে দিয়েছে যে শিক্ষার প্রথমেই কি হতে হয়। প্রথম দিন বড় কিছু শেখায়নি, খালি জামাটা পরা এবং খোলা, এটাই শিখিয়েছে তাকে। তো এই যে বলার উদ্দেশ্য, প্রথমেই একবার এসেই আমরা অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। ম্যাজিক্যাল চেঞ্জ কারো কারোর হতে পারে, অধিকাংশের ক্ষেত্রে কিন্তু গ্রাজুয়াল চেঞ্জ হয়, এটা মনে রাখতে হবে। স্বামীজি পড়লাম, কয়েকটা যুব সম্মেলন অ্যাটেন্ড করলাম এখানে বা বেলুড় মঠে গিয়ে, সঙ্গে সঙ্গে আমরা কি চিনি কি হনুরে তা কিন্তু হবে না। হুম, সময় লাগবে, অধ্যাবসায় এবং ধৈর্য চাই। তো সেই জন্য প্রথম দিন অন্তত ফিরে গিয়ে যেন কয়েকটা জিনিস পরিবর্তন দেখি, অন্তত একটা জিনিস, যে নির্দিষ্ট জায়গায় জুতোটা খুলে রাখা, অথবা অন্য যখন বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সেই অবস্থায় কথা না বলা, যতটা সম্ভব মনোযোগ সেইটার দিকে দেওয়া। এইটুকু যদি তোমরা শিখতে পারো প্রথমেই, প্রথম পার্ট ফার্স্ট লেসন যদি এটাই শেখা হয়ে যায়, যে এখানে আলোচনা সভা হচ্ছে সেই সময় যেমন বললেন না এখন না খেলেই খাওয়াই ভালো, একটু সরে যাওয়া, এই ছোট ছোট জিনিসগুলো, এই ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু আমাদের বড় জিনিস জীবনটা তৈরি হয়। স্বামীজি বলছেন, হাজার লোকের বাহবার সামনেও একজন কাপুরুষ বীরের মতো আচরণ করতে পারে, তাই না? কিন্তু যিনি নীরবে সবার অলক্ষ্যে ছোট ছোট ভালো কাজ করেন, তাতেই প্রমাণিত হয় তার চরিত্রটা কত ভালো, তার ভেতরে কতটা ইনার স্ট্রেংথ রয়েছে। এইটা কিন্তু মনে রাখতে হবে। যখন সবাই প্রশংসা করছে, ছবি উঠছে, সেখানে নয়, আমাদের প্রকৃত জীবন সেই সবার সামনেও বটে, আবার যখন কেউ দেখছে না, গাড়ি চালানো হচ্ছে, যেখানে ক্যামেরা রয়েছে সেখানে ড্রাইভাররা ট্রাফিক রুল ফলো করছে, সব মোড়ে ক্যামেরা নেই, সেখানে তারা সিগন্যাল ব্রেক করে চলে যাচ্ছে। এটাকে বলে না ভদ্রলোক হওয়া। এই জন্যই স্বামীজি বলছেন যে পুলিশ দিয়ে কখনো রুলস ল এবং রেগুলেশন দিয়ে কখনো ভদ্রলোক তৈরি হয় না। প্রকৃত ভালো মানুষ তৈরি হয় ভেতরের তাকিদে। যদি এখানে এখনই বলা হয় যদি তোমরা কথা বলো আলোচনা চলাকালীন তোমাদের শাস্তি দেওয়া হবে, বকুনি দেওয়া হবে, অগত্যা তোমরা ভালো মানুষ সেজে থাকবে সত্যিকার। কিন্তু যদি অন্তরে তাকিদ অনুভব করো, আমরা আজকে যেমন প্রথমে বলছিল এই যে মেলা টেলা হচ্ছে, সেই রকম আরো অনেক রকম আনন্দের অপশন রয়েছে আমাদের সামনে, গেম খেলা রয়েছে, কত কিছু রয়েছে, সেইগুলো ছেড়েই যখন আমরা এসছি তখন তার সৎ ব্যবহার করি, এই আমরা যত সম্ভব মনোযোগ দিয়ে শুনতে থাকি। তো এইরকম যদি আমাদের মধ্যে চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, আকুতি থাকে, তবেই প্রকৃত ভালো মানুষ হবে। আর এইরকম মানুষ যখন হবে তখন আর পুলিশের বেশি দরকার হবে না, বেশি আর্মি ফোর্সের কিছুরই দরকার হবে না। এই জন্য স্বামীজি বারবার জোর দিয়েছেন যে মানুষ তৈরি উপর কিভাবে করতে হবে। তাই বলছেন, সুন্দর জীবন, সচ্ছল পরিবার, উন্নত সমাজ এবং শক্তিশালী রাষ্ট্রের প্রধান ভিত্তি কি? মানুষ। মানুষগুলো যদি ভালো হয়, যেমন একটা বাড়ি তৈরি হবে, ইটগুলো যদি ভালো হয় তাহলে তার এর স্থায়িত্ব অনেক বেশি হবে। যদি ইটগুলো খুব খারাপ কোয়ালিটির হয় তাহলে নিশ্চয়ই সে বাড়ির স্থায়িত্ব বেশি দিন হবে না। এই জন্যই আমরা যদি ব্যক্তি জীবন বলি, একটা পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, আন্তর্জাতিক যে কোনো স্তরে আমরা ভাবি না কেন, স্বামীজি এই জন্য বারবার বলছেন। আর যুবকদের উপর কেমন তার ভরসা দেখো, আমরা দেখি এখনকার নিউ জেনারেশনের উপর বড়দের বড়ই তাদের অভিযোগ, এখনকার ছেলে মেয়েদের কিচ্ছু হবে না, তাদের না আছে ভক্তি, না আছে শ্রদ্ধা, এক কথা বললে এদিক দিয়ে ঢুকলো ওদিক দিয়ে বেরিয়ে গেল, বড়রা যত খুশি বলে যাচ্ছে কিছুই শোনে না।
এমন অভিযোগ আমরা প্রায় শুনি কি না? ঠিকই তো, প্রত্যেকের অভিজ্ঞতা এমনই রয়েছে। বড়রা, শিক্ষক শিক্ষিকা সকলেই খালি বকুনি দিয়েই যাচ্ছে, এদিকে গেলেই এটা এটা করো না, ওইটা করো না, কি বা সমস্যা। কিন্তু স্বামী বিবেকানন্দ দেখো কি বলছেন, আমি বিশ্বাস রাখি আধুনিক যুব সমাজের উপর। আমার কর্মীরা তাদের মধ্য থেকেই আসবে। সিংহের মতো তেজে তারা দেশের সব সমস্যার সমাধান করবে। হে বীর হৃদয় যুবকবৃন্দ, আর কিছুর আবশ্যক নাই, আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। স্বার্থপরতাই মৃত্যু, নিঃস্বার্থপরতাই জীবন। গণ্যমান্য উচ্চপদস্থ বা ধনীদের উপর ভরসা রেখো না, তাদের মধ্যে প্রাণ নেই, তাদের দ্বারা কিছু হবে না। তাই বলছেন ভরসা তোমাদের উপর। তোমরা কারা? যারা পদমর্যাদাহীন, এখনো কোনো উঁচু পোস্টে পাওয়ার তোমাদের হাতে এখনো আসেনি, যারা পদমর্যাদাহীন, দরিদ্র, যা টাকা আছে সেটা বাবার টাকা, তোদের কারোরই ইনকাম হয়নি এখনো, নিজেরা কেউ আয় করি না, সুতরাং দরিদ্র বলে স্বামীজি এ করেননি, কোনো ভুল করেননি, কিন্তু বিশ্বাসী। তোমাদেরকে একটু ভালো করে বললে বা যে কোনো ব্যাপার বুঝিয়ে দিলে, কারণ আমি যেখান থেকে এসেছি রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস হোম, সেখানে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরাই থাকে, আর আমাদের আশ্রমে যাবতীয় কাজ সব তারাই করে। রিলিফের কাজই হোক, আশ্রমের ড্রেন পরিষ্কার, গাছ লাগানো, চাষবাসের কাজ, আলু লাগানো, মন্দিরের কাজ, বাসন মাজা, পরিবেশন, গোশালার কাজ, সব ছাত্ররা কম বেশি তাদের রুটিন অনুযায়ী করতে থাকে। তারা পুজোও করছে, গোশালার কাজও করছে, ড্রেন পরিষ্কার করছে, আবার যখন বন্যা হচ্ছে বা করোনার সময় বা শীতকালে তারা বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ ইত্যাদি সেবা কার্যেও অংশ নিচ্ছে। সুতরাং এই যুবকদের মধ্যে যে বিশাল শক্তি আছে, স্বামীজি সেটা জানতেন, কিন্তু সেইটাকে নির্দিষ্ট পথে পরিচালিত করতে হবে। এটাই আমাদের, তোমাদের মধ্যে অনন্ত শক্তি, অনন্ত শক্তি। এই জন্য কেন এত চঞ্চল? কারণ ভেতরে প্রচুর শক্তি আছে। একটা তোদের যদি মনে করে কুকুর ছানাকে একটা ছোট্ট ঝুড়ি চাপা দিয়ে রাখিস, সে তো বেরিয়ে আসার চেষ্টা করবে না, সারাক্ষণ খুব করতে থাকবে। তোমার ভেতরেও এত শক্তি আছে বলেই তোমরা চঞ্চল, আর কিছু না, তোমাদের দোষ নয় এটা। এটা অত্যন্ত স্বাভাবিক, যদি না হয় বরং ডাক্তার দেখাতে হবে। আমরা যেমন বলি, কোনো মা বাবা এসে বলে, মহারাজ দেখুন না এই ছেলে মেয়েটা, এই ছেলে বা মেয়েটা কি চঞ্চল, একটু শান্ত করে দেওয়া যায় কিনা দেখুন। আমি বলি চঞ্চল তো তাহলে ঠিক আছে, যদি খুব বেশি শান্ত হতো ওকে সাইকিয়াট্রিস্টের কাছে বরং নিয়ে যাওয়া উচিত। এদের মধ্যে এত শক্তি, এত সম্ভাবনা, কিন্তু এই বিশাল শক্তিকে নির্দিষ্ট পথে চালিত হবে। যেমন করে জলবিদ্যুৎ তৈরি করা তোমরা জানো, জলাধার থাকে, ড্যাম থাকে, সেখান থেকে লক গেট খুলে খুলে জল ফেলে, টারবাইন ঘুরতে থাকে, জল বিদ্যুৎ হয়। এমনি জল বয়ে যাচ্ছে, সে জলে অত বেশি কাজ হয় না, সেটাকে যখন আবদ্ধ করে নির্দিষ্ট লক গেটের মধ্য দিয়ে প্রবাহিত করে টারবাইন ঘুরে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, তখন সেই বিদ্যুৎ মানুষের অনেক বেশি সেবা এবং কল্যাণের কাজে লাগে। সূর্যের আলো এমনি আছে, কিছু দেখা যায় শুধু যখনই আমরা আতস কাঁচ ধরি, উত্তর লেন্স ধরি, ফোকাসড হয়, তখন সেখানে কাঠকুটো রাখলে, কাগজ রাখলে আগুন জ্বলে যায়। ছোটবেলায় আমরা সকলেই করেছি, তোমরাও কম বেশি করেছো। তাই এই ক্ষেত্রে থেকে বোঝা যায় আমাদের মন ছড়িয়ে আছে, সেটাকে যদি আমরা একত্রিত, কেন্দ্রীভূত করতে পারি, তার দ্বারা জগতের এমন কোনো রহস্য নেই যে তা সেই শক্তিশালী মনের দ্বারা সেই রহস্যের মানে মূল আবিষ্কার করা অসম্ভব হয়ে ওঠে। জগতে যত বড় বড় লোক যে ব্যাপারে সাফল্য লাভ করেছে, বুঝতে হবে সেটাতেই তারা জোর দিয়েছেন। এখন কথা হচ্ছে কোন বিষয়ে আমরা জোর দেব। আমাদের সামনে দুটি অপশনই রয়েছে, ভালো এবং মন্দ। এই মুহূর্তে তোমাদের কাছে অপশন আছে এখানে বসা অথবা চলে যাওয়া, বাইরে গিয়ে একটু অনলাইনে গিয়ে একটু গেম খেললে বা একটু বন্ধুদের সঙ্গে গল্প গুজব করতে পারো, নিশ্চয়ই আছে। কিন্তু তোমরা বিচার পরায়ণ, বিচার করে দেখলে হ্যাঁ দুটোই পারি, আমি ভালো হতে পারি, মন্দ হতে পারি, এখানে বসতেও পারি অথবা এখান থেকে চলেও যেতে পারি। কিন্তু যদি আমরা ঠিক করেছি যে কিছু ভালো কথা শুনবো, স্বামী বিবেকানন্দের কথা শুনবো, সেই অনুযায়ী তার দুটি একটি যদি আমরা জীবনে পালন করতে পারি, তাহলেই আমার পক্ষে এই মুহূর্তে যথেষ্ট হবে। সুতরাং তোমাদের বিচার বুদ্ধি তোমাদেরকে এখানে বসতে তোমাদের উৎসাহ দিচ্ছে, শক্তি দিচ্ছে। আমি যেখানে এসেছি বেলঘড়িয়ার কথা বলছিলাম, সেখানে আমরা ছেলেদের কখনো বলি না এইটা করো কি এইটা করো না, তোমাদের থেকে একটু বড়, যেহেতু কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেখানে আমরা বলি এইগুলো হচ্ছে ভালো, কয়েকটা জিনিস বললাম, এগুলো হচ্ছে মন্দ। ভালো অনুসরণ করলে এমনটি হবে, আর মন্দকে অনুসরণ করলে এমনটি হবে। নাও ইটস ইউর চয়েস, কি হবে না হবে এই তাদের উপর ছেড়ে দেওয়া ভালো। আমাদের বিশ্বাস আছে
কেউ কেউ একটু এদিক ওদিক হবে, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট, মেজর পার্ট অফ দ্য স্টুডেন্টস, তারা কিন্তু নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী, হয়তো কখনো কখনো ভুল ভ্রান্তি হবে, তাতেই কি এসে যায়। স্বামীজি মজা করে বলছেন, দেওয়াল কখনো মিথ্যে কথা বলে না, গরু কখনো চুরি করে না। দেওয়াল দেওয়ালই থাকে, আর গরু গরুই থাকে। এই মানুষ ভুল করে, মিথ্যে কথা বলে, চুরি করে, কিন্তু এই মানুষ চাইলে আবার সেই দোষগুলোকে ওভারকাম করে দেবতা হতে পারে। আমাদের লক্ষ্য কিন্তু এটাই। তাই তো সেখানে তিনি বলছেন যে উন্নত একটা জীবন যাপনের জন্য আমরা দেখেছি যে সত্যের পথে যেতে হবে, সততার কথা রয়েছে, আত্মবিশ্বাস দরকার রয়েছে, তারপর সেই সঙ্গে আত্মশ্রদ্ধা রয়েছে। ভুবনেশ্বরী দেবীর কথা প্রথম আমাদের প্রশান্ত দা বলছিলেন, তো সেখানে যেমন বলছেন, তার মা বলছিলেন, কখনো কারোর মর্যাদা লঙ্ঘন করবি না, আবার নিজের প্রতিও তেমনি আমাদের বিশ্বাস এবং শ্রদ্ধা রাখতে হবে। তাই দেখা যায় কখনো স্বামী বিবেকানন্দ অন্যকে করেননি, যাকে বলা মানে আঘাত করা যেটাকে বলে বাক্যের দ্বারা, কারো মর্যাদাকে লঙ্ঘন করেনি। আবার কেউ যখন যদি কখনো তাকে অপমান করতে এসেছেন, তখনই তিনি তার প্রতিকার করার জন্য সেটা সবে তিনি নিযুক্ত হয়েছেন। তা এই জন্যে আমরা যে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা জীবন। এখন যারা যুক্তিবাদী তারা বলবে আমাদের দরকার নেই, এই আমরা বেশ আছি, তোমরা বাপু স্বামীজি স্বামীজি করছো ওই নিয়ে পড়ো, আমরা আমাদের মতো থাকি, আমরা এইসব যেমন করবো, খাওয়া দাওয়ার আছে, গেম খেলা আছে, সিনেমা দেখবো, এইসব নিয়ে ভালো আছি। তাদেরকে বলার আমাদের উদ্দেশ্য, ঠিক আছে তোমরা তোমাদের মতো থাকো, কিন্তু যারা তোমাদের মতো নয় তাদেরকে অন্তত তোমরা তাদের মতো চলার স্বাধীনতাটুকু তারা দিও। এটাকেই শ্রীরামকৃষ্ণ এই যুগে বলছেন, যত মত তত পথ, যার যেমন পছন্দ। আরেকটা মজার উদাহরণ দিচ্ছেন, বাড়িতে মাছ এসছে, কেউ মাছ ভাজা ভালোবাসে, কেউ মাছের কালিয়া ভালোবাসে, কেউ মাছের টক ভালোবাসে। তা যার যেমন পছন্দ মা তার জন্য তেমন রান্নাই করেন, তাই না? কেউ মতো মাছের মুড়োটা ভালোবাসে, কেউ বলে না আমি লেজটা খাবো, আবার একজন বলবে না না আমি মাছের এই গাদাটা খাবো, আমি অন্যটা খাবো না। যার যেমন পছন্দ রুচি সে সেই অনুযায়ী চলবে। সকলকে কিন্তু মনে রাখতে হবে যে আমাদেরকে একটা উচ্চ আদর্শের প্রেরণায় জীবন যাপন করতে হবে। তা নইলে এই রাস্তায় শেয়াল কুকুর বেড়ালগুলো আমরা দেখছি, তারাও তো দিনরাত খাওয়া দাওয়া নিয়ে মারামারি করছে, তাদেরও প্রচুর বাচ্চা কাচ্চা হচ্ছে। সিম্পল। কুকুর বেড়াল কাছাকাছি আমরা দেখছি, তাদের সঙ্গে মানুষের কি পার্থক্য? হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী। কি জন্যে? ওই কুকুরটার সঙ্গে কি পার্থক্য রইল? কুকুরটাও যথাসাধ্য খাওয়ার জোগাড়ের চেষ্টা করছে, যখন দেখছে কম খাদ্য অন্যের সঙ্গে মারামারি করছে। তোদের এখানে যদি মনে কর 200 জন স্টুডেন্ট আছে, আমি 100টা রসগোল্লা রাখলাম, সুতরাং আগে ঠেলাঠেলি তো হবেই, কে আগে নেবে, হয় কি না? তা সুতরাং কুকুর আর বেড়ালের সঙ্গে কি পার্থক্য রইল? আমাদের মনে রাখতে হবে আমার হোমোসেপিয়েন্স সেপিয়েন্স কুকুর বেড়াল গরু ছাগল ইত্যাদির থেকে আমাদের একটা আলাদা বিশেষ আছে, সেইটা হচ্ছে উন্নততর আদর্শের জন্য জীবন যাপন। সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ প্রভৃতি। শুধু স্বামী বিবেকানন্দ কেন, যে কোনো ধর্মাচার্যরা, যে কোনো মহাপুরুষরাই তাই বলছেন। স্বামীজিকে অনুসরণ করেই নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি হয়েছিলেন, মিস মার্গারেট নোবেল ভগিনী নিবেদিতা হয়েছিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধীতে পরিণত হয়েছিলেন। তো এই জন্যে আমরা দেখতে পাচ্ছি যে এই এমন একটি চরিত্র, যতই তার সঙ্গে পড়বো, শুনবো, ভাববো, ততই আমাদের কিছু করার ইচ্ছে জাগবে, ভালো কিছু করার ইচ্ছে জাগবে, যেটা ভগবত গীতার উদাহরণ দিয়েছিলেন সোমনাথ ভট্টাচার্য, সোমনাথ দা। স্বামী বিবেকানন্দ আমাদের কর্তব্যে নিযুক্ত হতে উৎসাহ দেয়, কোনো কিছু থেকে পেরিয়ে ফেলে করে যাওয়ার জন্য নয়, এড়িয়ে যাওয়ার জন্য নয়। তার একটা কথা আছে, ফেস দ্য ব্রুট। স্বামীজির জীবনে একটা ঘটনা, তিনি কাশিতে গেছে। যারা কাশী অযোধ্যা এইসব মথুরা গেছো তারা জানো ওই বাঁদরের কি রকম উৎপাত রয়েছে। তা কাশীতে দুর্গা মন্দিরের কাছে এরকম বাঁদররা আক্রমণ করছে স্বামীজিকে, স্বামীজিও দৌড়াচ্ছেন, বাঁদরগুলো পেছন পেছন তাড়া করছে। হঠাৎ করে একজন সন্ন্যাসী বললেন, রুখে দাঁড়াও, এদের মুখোমুখি হও। স্বামীজিও থেমে গেলেন, বাঁদরগুলোও থেমে গেল। এবার উল্টো হলো, এবার স্বামীজি বাঁদরদের তাড়া করছে, বাঁদররা তখন পালিয়ে যাচ্ছেন। স্বামীজি পরবর্তীকালে বলছেন, এ থেকে একটা বড় শিক্ষা হলো, কখনো বিপদ দেখে, সমস্যা দেখে, ভয় দেখে আমাদের কিছু উঠলে চলবে না, পালিয়ে যাওয়া চলবে না, তার মুখোমুখি হতে হবে। কঠিন প্রশ্ন এসছে, তা হোক না, তার মুখোমুখি হব। কম্পিটিটিভ এক্সাম আসবে, কত রকম সমস্যা আসবে জীবনে, এইটা মনে রাখতে হবে। এই সমস্যার মধ্যে দিয়েই আমাদের এগোতে হবে। প্রথম যুব প্রতিনিধি বলছিল, জগৎটা হচ্ছে একটা ব্যায়ামাগার।
ব্যায়ামগার সম্বন্ধে তো তোমাদের ধারণা আছে, জিমনাস্ট যেখানে জিম করা হয়, তো সেখানে ডাম্বেল, বারবেল ইত্যাদি আছে, কত রকম যন্ত্র আছে, চেস্ট এক্সপান্ডার ইত্যাদি। সেগুলো নিয়ে আমরা যখন এক্সারসাইজ করি কি হয়, ডাম্বেল বারবেল এক্সপান্ডার যেমনকে তেমনিই থাকে, কিন্তু যারা এক্সারসাইজ করে তারা বাঁটুল দি গ্রেড হয়ে যায়, তাই না? তাই তাদের মাসেল গুলো কত শক্তপোক্ত হয়ে যায়। এই জগতেও আমরা যেন এখানে এসেছি ব্যায়াম খানার মতো, আমরা অন্যের জন্য ভাববো, শুধু নিজের জন্য ভাববো না। এই জন্য স্বামীজি বলছেন আমাদের কেমন শিক্ষা চাই, নেগেটিভ নয়, আমাদের চাই ম্যান মেকিং এবং ক্যারেক্টার বিল্ডিং। যে শিক্ষা হৃদয়ে সিংহ সাহসিকতা এবং পরার্থ তৎপরতা এনে দেয়, এইটা জিনিস মনে রাখতে হবে। ছোটবেলায় আমাদের মধ্যে কম্পিটিশনের মনোভাব বেশি থাকে, যত বড় হবে তত কোঅপারেশন বাড়বে। ছোটবেলায় মা বলবে, এই তো কোচিং স্যার যে নোট দিয়েছে কাউকে দিবি না, এই তোর জন্য খাবার করে দিলাম আজকে, তোর জন্য বার্গার করে দিয়েছি, তুই এটা অন্য বন্ধুদের দিবি না, নিজেই খাবি। কিন্তু সেই ছেলে মেয়েরা যখন বড় হতে থাকে, কলেজে যায়, তাদের দৃষ্টিভঙ্গি বাড়ে, তখন বন্ধু বান্ধবের জন্য প্রাণ পর্যন্ত দিতে রাজি হয়ে থাকে। যত ভালো নোট পেলেই জেরক্স করে সবাইকে দিচ্ছে, এই ভালো সাজেশন পেয়েছি, অমুক প্রফেসরে ভালো নোট পেয়েছি, তুই নে তুই নে। তখন আর শুধু আমি ফার্স্ট হব নয়, সবাই মিলে আমরা যদি ফার্স্ট ক্লাস পাই, সেই চেষ্টা থাকে। এইটা মনে রাখতে হবে, সেই ছাত্রছাত্রী তত উন্নত, সেই মানুষ তত উন্নত, যে শুধু কম্পিটিশন নয়, কোঅপারেশনের দিকে যাচ্ছে। স্বামীজি বলছেন পশু জগতে, অ্যানিম্যাল কিংডমে আমরা বেশি কম্পিটিশন দেখি। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। বঙ্কিমচন্দ্রের বিহলাঙ্গুলা যেখানে দিকে আমরা দেখি, সে বাঘ বলছে, ব্যাঘ্রর চরিত্র সেখানে বলছে, বলে বাঘ যদি বড় বাঘ একটা ভাবা হয়, মানুষ কি কি বলবে, এত ফিট লম্বা বাঘ, তার বড় বড় দাঁত, তার এত ফিট লম্বা লেজ, যেমন আমাদের জীববিদ্যা বিজ্ঞানীরা হিসেব করে। কিন্তু যদি বড় মানুষ বলা হয়, কি কি 10 ফুট লম্বা, 15 ফুট লম্বা, আমরা অনেক বড় মানুষ জানি, তাদেরই আমরা বড় মানুষ বলি যাদের ত্যাগ, পবিত্রতা, সততা এবং যারা অন্যের জন্য কাজ করে জীবন দিয়েছেন, তাদেরকেই আমরা বড় মানুষ বলি। সুতরাং বড় কুকুর বলে, তোর বাড়িতে কি আছে, ল্যাব্রাডর আছে, আমার বাড়িতে বড় অ্যালসেশিয়ান আছে, জানিস আমার বাড়িতে এই একটা বুলডগ আছে। তো এই যে বড় কুকুর বলতে এমন বোঝায়, বড় বাঘ বলতে এমন বোঝায়, কিন্তু বড় মানুষ বলতে সাইজ বোঝায় না। পার্থক্যটা বুঝলে অন্য জীবজন্তু এবং মানুষের বড়ত্বের মহত্বের পার্থক্যটা কোথায়? যত মহাপুরুষ মহৎ মানুষ আমরা দেখি, তাদের কিন্তু এই কে কত অন্যের জন্য কাজ করেছে, অন্য অনেক বেশি মানুষকে ভালোবেসে তাদের জন্য তার জীবনকে পণ করেছে। ছোট্ট একটা উদাহরণ দেবো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বেলুড় মঠে এসেছেন, আমরা বড়দের কাছে শুনেছি, লিখিত কোথাও পড়িনি। তিনি ঘুমোচ্ছেন, খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছেন, একজন ব্রহ্মচারী মহাজকে দায়িত্ব দেওয়া হয়েছে ফ্যান হাওয়া করার জন্য, তখন তো আর ইলেকট্রিসিটি আসেনি। তিনি শুয়ে আছেন, একটু পরে আবার পাশ ফিরে বসে উসকুস করছেন। তো ব্রহ্মচারী বলছেন, কি হলো, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? হঠাৎ করে চিত্তানন্দ দাস বলছেন, এই তুমি কখনো কাউকে ভালোবেসেছো? এইসব কথা আমাদের বলবেন না, জানেন না আমরা সংসার টংসার ছেড়ে এসেছি। বলো না, সত্যি কখনো কাউকে ভালোবেসেছো অন্তর থেকে? না না, আমার এরকম করিনি। তখন বলছেন, জানো, এই পোড়া দেশটাকে ভালোবেসে ফেলেছি বলেই না, এই দেশটার কথা ভেবে আমার ঘুম আসছে না। এনারা এমন ভাবে দেশকে ভালোবাসতেন। এই হচ্ছে জিনিস। স্বামী বিবেকানন্দকে একজন পাশ্চাত্য জিজ্ঞেস করছেন, আমেরিকান, স্বামীজি আমি আপনাকে কিভাবে সবচেয়ে বেশি সাহায্য করতে পারি? তিনি বললেন, ভারতবর্ষকে ভালোবেসে। এই মার্গারেট নোবেল, সিস্টার নিবেদিতা এমনি আসেনি, তাকেও তিনি যখন বলছিলেন, জগৎ চাই এমন 20 জন সাহসী নরনারী যারা ভগবানের জন্য সব ত্যাগ করতে প্রস্তুত। আমরা একটু আগে দেখেছিলাম, যুব সমাজকে আহ্বান করে স্বামীজি বলছেন, মনে রেখো মানুষ চাই, পশু নয়। আমরা যেন সত্যিকার যদি মানুষ হই, তবেই স্বামী বিবেকানন্দের কাজ করতে পারবো। অর্থাৎ পরার্থে জীবন দেওয়ার জন্য আমরা তৎপর থাকবো। শুধু কুকুর বিড়ালের মতো আমরা নিজের জন্য বাঁচার জন্য আমরা আসিনি এই জগতে। যদি শুধু নিজেদের জন্য বাঁচি, তাহলে ওই রকমই কিছু একটা আমরা নিজেদের মনে করতে পারি। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে চিত্তরঞ্জন দাস যেটা বলছেন, এই পোড়া দেশকে ভালোবেসেছি বলেই আমার ঘুম আসছে না। স্বামীজি জীবনেও এমন দেখা যাচ্ছে। তার এক গুরু ভাই বিজ্ঞানানন্দ, তিনি বলছেন, স্বামীজি একবার মাঝরাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে গেছে, দেখতেন স্বামী বিবেকানন্দ মেঝেতে উপুড় হয়ে শুয়ে মুখ ঘষে কাঁদছেন। বিজ্ঞানানন্দ অবাক হয়ে বলছেন, কি হলো স্বামীজি, আপনার অসুখ নাকি? ও তুমি ঘুম ঘুম, আমি ভাবলাম তোমরা সকলেই ঘুমিয়ে গেছো। তারপর আবার জিজ্ঞেস করছেন, না আপনার কি শরীর খারাপ করলো নাকি?
তখন স্বামীজি বলছেন, এই দেশের মানে ভারতবর্ষের মানুষদের খুব দুঃখ কষ্ট, এদের এত দুঃখ কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যাতে এই মানুষের দুঃখ কষ্ট কমে যায়। এই হচ্ছে মহাপুরুষ। এরা মানুষকে ভালোবেসেছেন, দেশকে ভালোবেসেছেন, এরা ঈশ্বরকে ভালোবেসেছেন। এটাই আমাদের পথ যদি আমরা চাই। আমি আগেই বলেছি, এটা একটা অপশন মাত্র, এটা কারো কোনো কম্পালসারি কিছু নয়। যদি তোমরা ভালো হতে চাও, যদি সত্যিকার তোমরা আনন্দের জীবন যাপন করতে চাও, তাই আমরা দেখতে পাচ্ছি স্বামীজি বলছেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। তারাই বেঁচে থাকে যারা অন্যের জন্য বাঁচে, বাকিরা রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। তারা বেঁচে থেকেও তারা মৃতের থেকেও বেশি। এইটা দেখবে সহজ উদাহরণ, নিজের মায়ের দিকে তাকিয়ে দেখো। অন্য কোনো বড় উদাহরণ খুঁজতে হবে না, পরিবারে মাকে দেখো, মা সবসময় অন্যের জন্য করে চলছে। নিজের জন্য আগে রান্না করে মাছের মুড়োটা তুলে রেখে দিচ্ছে, পিঠেটা হলো পৌষ মাস চলছে না, ভালো করে পাটি সাপটাটা কয়েকটা চুপি চুপি রেখে দিচ্ছে নিজে খাওয়ার জন্য। দেখেছো কখনো মাকে করতে? না, মা যা কিছু করছেন পরিবারের সব অন্যের জন্যে, নিজের জন্যে নয়। এই জন্যই তো মায়ের এত মহিমা। স্বামীজি বলছেন, জগৎ সংসারে মায়ের স্থান সবচেয়ে উপরে, কারণ এই মাই নিঃস্বার্থপরতা সবচেয়ে বেশি অনুশীলন করেন। এই জন্যই মায়ের স্থান সবার উপর, কারণ তিনি সবচেয়ে কম নিজের কথা ভাবেন, উনি সবসময় অন্যের কথা ভাবেন। এইটা মনে রাখতে হবে। ছোট আছো ততদিন নিজের কথা ভাববে, কিন্তু যত বড় হতে থাকবে তত মনে রাখতে হবে আরো বেশি কথা, শুধু নিজের কথা নয়, সেই সঙ্গে অন্যদের কথাও আমাদেরকে ভাবতে হবে। এটাই স্বামী বিবেকানন্দ বলছেন। যুবকদের কত রকম সমস্যা রয়েছে। প্রথমে তো শক্ত শরীর মন চাই। আমরা দেখলাম যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কারণ গীতা যে প্রাঞ্জল যে তত্ত্বগুলো, যে প্রাণ স্পর্শী তত্ত্ব রয়েছে, সেগুলোকে অনুশীলন যদি করতে হয়, বুঝতে হয়, শক্তিশালী শরীর মনের প্রয়োজন আছে। তার জন্য শক্তিশালী শরীর মনের উপর জোর দিয়েছেন। শরীরের মাধ্যম খলু ধর্ম সাধনম, এইটা আগে বারবার তিনি যেমন জোর দিয়েছেন। সেই সঙ্গে আমরা আরো দেখতে পাচ্ছি তাদের আর যা কিছু প্রবলেম, এই আনএমপ্লয়মেন্ট এখনকার বড় সমস্যা। স্বামীজি পড়লে আমাদের সমস্যাগুলো তিনি এসে সমাধান করে দেবেন না, কিন্তু নিজের সমস্যার সমাধান করার শক্তি এবং মানসিকতা আমরা পাবো। এটাই মনে রাখতে হবে। আমি অন্যান্য রোল মডেলের কথা বলেছিলাম, অ্যাক্ট্রেস, সিঙ্গার, প্লেয়ার, কেউ এসে তোমার সমস্যার সমাধান করবে না। তারা তোমার সমস্যা নিয়ে আদৌ মাথা ঘামাচ্ছে না। কিন্তু এই ধরনের ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ অনেক বেশি ভেবেছেন তোমাদের সমস্যার কথা ভেবেই। তিনি, আমরা এই জন্য দেখাচ্ছি, বলছে হা চাকরি না করে একটু হাতে কাজ, কারিগরি শিক্ষা শিখেই তো অনেকে করতে পারে। সবার জন্য নয়, মানে অনেকগুলো অপশনের কথা বলছেন। তার শিষ্যকে বলছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে, তুই আমেরিকায় চলে যা, দিয়ে ওইখানে বেনারসি গাউন টাউন বানিয়ে বিক্রি কর ও দেশের মতো করে। বলে ওরা কিনবে কেন? বলে নতুন কিছু শুরু করার মতো সেরকম এও থাকা চাই। অর্থাৎ দেখা যাচ্ছে যে অল্প মানে পুঁজির ব্যবসার উপর তিনি জোর দিচ্ছেন, কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছেন। আর একটা জিনিস বলছেন, বেদান্ত শিখে আর উন্নত টেকনোলজি নিয়ে চাষা তার চাষের কাজ ছাড়বে কেন? সেই কাজটা আরো বুদ্ধিমানের মতো, বোকার মতো না করে বুদ্ধিমানের মতো কাজ করবে। উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে আরো উন্নত উপায়ে। তোমরা অনেক সময় দেখবে যে বড় একটা কোম্পানির সিইও ছিল বা উঁচু পোস্টে ছিল, সেইগুলো ত্যাগ করে এসে দেখাচ্ছে গ্রামে গিয়ে একটা কেউ দেখ হাঁস মুরগি পোল্ট্রি খুলেছে, দিয়ে তাতেই কোটি কোটি টাকা লাভ করছে। এটা একটা উদাহরণ। কেউ উন্নত উপায়ে শাকসবজি চাষ করছে, দেশ বিদেশে এক্সপোর্ট করছে, ফলের বাগান করেছে। তো এইগুলো হচ্ছে কি ক্রিয়েটিভিটি। শুধুমাত্র কবে সরকার আমাদের চাকরি দেবে ভিখারির মতো, স্বামীজি কাউকে ভিখারি হওয়ার জন্য বলছেন না, বরং পারলে কিছু দাও, আমরা যাতে দাতার আসন নিতে পারি। হা চাকরি, একটা বাবু যদি একটা চাকরি হয়, বাবু একটু 1000 টাকা দিন, একটু ভাতা দিন, এই ভিখারি তৈরি করার জন্য স্বামী বিবেকানন্দের শিক্ষা নয়। এইটা মনে রাখবে। লতা শ্রেণী যেগুলো, সেগুলোরই জন্যই লাঠি দিতে হয়, অপরাজিতা গাছ, মটর গাছ, তাই না, ঝুমকোলতা গাছ। কিন্তু বর্ণসত্য গাছকে কখনো দেখেছিস? কখনো তাদের দিতে হয় না। দিতে হয় কখন? ছোটবেলায়। চারা গাছ যখন থাকে চারদিকে বেড়া দিতে হয়, আমরা যখন ছোট, কার যে গরু ছাগল খেয়ে ফেলবে। এই জন্যই স্বামীজি বলছেন যে প্রথম অবস্থায় আমাদের কিছু নিয়ম কানুন, আমাদের সংযমের প্রয়োজন আছে, কিন্তু পরে যদি চিরকালই আমরা ওই রকম থেকে যাই তা কিন্তু নয়। আমাদেরকে স্বাবলম্বী হতে হবে,
মেরুদণ্ড মাথা উঁচু করে দাঁড়াতে হবে, খালি সবসময় হাত চাই 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 বললে চলবে না। স্বামীজির জীবনে এইরকম জিনিসগুলো আমরা বারবার দেখতে পাচ্ছি। তাই বলছেন যে কারেজ আস টু স্ট্রাগল অ্যান্ড ফাইট ইন আওয়ার ডেইলি লাইফ। দৈনন্দিন জীবনে যে কোনো রকম সমস্যা আছে, আমরা স্বামীজি পড়লে তার মধ্যে কিছু সমাধান পাবো। কিছু সমাধান স্বামীজির বইতে কথায় জীবনে নেই, আমাদেরকে নিজেদের মতো করে খুঁজে নিতে হবে। এটাই জিনিস, এটাই হচ্ছে তাদেরকে এই আজকে যুব সম্মেলনের যে মূল জিনিস, সার্থকতা এইরকম ভাবে হবে যদি আমরা সেগুলো করতে পারি। তাই তোমাদের কাছে অনুরোধ, যখন এসেই গেছো বাড়ি ফিরে যাবে, কিছু কথা মনে হবে, কিছু কথা হাস্যকর মনে হবে, কিছু কিছু মজার জিনিসগুলো মনে থাকবে, কিছু কিছু সময় হয়তো বন্ধু বান্ধব দিনে ওই ওই যে বলেছিল মনে আছে, কিন্তু তা সত্ত্বেও দেখে মনের অন্তঃস্থলে কতগুলো ভালো জিনিস নিশ্চয়ই আমাদের ছাপ ফেলে যাবে। কারণ এমন কোনো বাঙালি নেই যে স্বামী বিবেকানন্দকে ভালোবাসে না, মুখে স্বীকার করুক আর নাই করুক, সে জানুক আর নাই জানুক, বিবেকানন্দ আমাদের সকলের মধ্যে আছে। যত বেশি স্বামীজি পড়বে, টিনটিনও পড়ো, কল্পবিজ্ঞানের জুল ভার্নও পড়ো, স্বামীজিও পড়ো, একটু একটু দরকার হলে সিনে অ্যাডভান্সও পড়ো, ক্ষতি নাই। কিন্তু সেগুলোর সঙ্গে মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দের একটা আলাদা ভূমিকা আছে। এই চিন্তা ভাবনাগুলোই কিন্তু আমাদেরকে সারা জীবন আমাদেরকে ভালোর পথে, আনন্দের পথে, শান্তির পথে এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। বিবেকানন্দ সবার হৃদয়ে আবির্ভূত হয়ে শক্তি দিন। সবাই জীবন সংগ্রামে জয়ী হও, এই প্রার্থনা জানাই। জয়তু বিবেকানন্দ। মূল্যবান বক্তব্য রাখলেন আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় স্বামী আত্মনাথানন্দজি মহারাজ।